এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, ওই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের মধ্যে না পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। রাহুল গান্ধী কোনো গালিগালাজ দেয়নি, প্রশ্ন করেছে। আদানি আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধীর এই যে জেহাদ, এটা আজকের নয়। যদি মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতির করে লাভ নেই। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। দিদিকে বেঁচে থাকতে গেলে, খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার। আমাদের তো একটাই বক্তব্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কিন্তু মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে, আপনার রেকটিফিকেশন যারা করছে, যারা শুনানি করছে, যারা লিখছে, এনুমারেশন করছে, তাদের দায়িত্ব ছিল এগুলো। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 90,000, দাঁড়া রফিকে বলতে দাও, না হয়নি, ঠিকই বলছে। আমার বক্তব্য কিছু না, আমার বক্তব্য হচ্ছে দেখুন, একটা মসজিদ, সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। কোন ধর্মীয় আবেগ? ইসলাম, মুসলমানদের ধর্মীয় আবেগ। ভালো কথা। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন? শান্তি। তা আমার বক্তব্য, বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক, শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন? মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে, মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে, কিন্তু কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক, এত অশান্তি, কি হয় কি হয়, এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন? তা আমার বক্তব্য হচ্ছে একটাই, যে যে ধর্মটা শান্তির কথা বলে, সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয়। তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি। অনেক মৌলানা মৌলবি আছেন, অনেক মুফতি সাহেবরা আছেন, তারা বলবেন এগুলো। আমার যেটা সাধারণ জ্ঞানে বলে যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে এক এক জায়গায় একাধিক মসজিদ আছে, একতলা জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে। জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমই তো নেই, বরং বেশি আছে। যা মুসলমান জনসংখ্যা তার থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায়। তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা, এত এত সংবাদ মাধ্যম, এত চিৎকার চেঁচামেচি, কোর্ট কাছারি, কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন। আজ কেন পড়ছে? তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি? বিতর্ক, অশান্তি, তর্ক, তাকে নিয়ে অনুষ্ঠান করা, তাকে নিয়ে ঢোল বাজানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই। একটা মসজিদ বানাতেই পারে কেউ, কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা। মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে। সমাজের বিষয় এটা, সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা। যদি কোনো হিন্দুদের মন্দির হয়, সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে, সেখানে অন্য কেউ কিছু বলতে যায় না। তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক, যাই হোক, সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক। মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে, সেখানে পীর ফকিরদের, মৌলানা মৌলবি মুফতিদের কোনো অভাব নেই, তারা ভাবুক এটা। অকারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি, এই তাই ওই, মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য। ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই, অনেক লোক ওখানটায় কৌতূহলী লোক, উৎসাহী লোক, ওই ছেতিয়ানিতে দাঁড়ায়। আমি দেখেছি, ওটা তো আমারই লোকসভা, আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো। আমি ওই এলাকা থেকে পাঁচবার সাংসদ হয়েছি। মানুষ আসে কৌতূহল, তাদের কোনো টেনশন নাই সেখানটায়। খাবার দাবার বিক্রি হচ্ছে, আপনি সব খাবার পাবেন সেখানটায়। আগামীতে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে, বলে হোক, আপত্তি কি আছে? এটা তর্ক বিতর্ক
ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির বাতাবরণ কেন? আমার প্রশ্নটা এই জায়গাটাই। মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না। যে মসজিদ ইমামকে নিয়ে অশান্তি, তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। হ্যাঁ, তো পুলিশের দেখার দায়িত্ব, পশ্চিমবঙ্গ প্রশাসনের দেখার দায়িত্ব। তার মানে পশ্চিমবঙ্গ প্রশাসন বলে কিছু নেই। এইখানে কলেজের ছাত্রগুলোকে মারা সব প্রশাসন চুপ করে দাঁড়িয়ে আছে। কলেজের ছাত্রদেরকে মার খেতে হবে, কারণ তারা মুখ্যমন্ত্রীর একটা কাজের, অর্থাৎ বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বাজেটে যখন ঘোষণা করলো যে বহরমপুর কেন কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হবে, তাতে খুশি হয়ে ছাত্ররা মিষ্টি খাতে গেলে তাদের উপর আক্রমণ হয়, পুলিশ চুপ করে থাকে। আর যখন আইন ভেঙে পরীক্ষার দিন যেটা কেউ পারে না সেখানে মিছিল হচ্ছে, তখন পুলিশ চুপ করে আছে। দেখুন, এগুলো হচ্ছে কি বলুন তো, পার্লামেন্টে না মানে ছিদ্র অনুসন্ধান করা বলে এগুলোকে, মানে হেয়ার স্প্লিটিং করা বলে। কোথায় একটু ভুল আছে সেটা খুঁজে বার করো। এরকম হাজার হাজার উদাহরণ আছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির নেতারা, তারা কংগ্রেসের বিরুদ্ধে কি কি গালি গালাজ দিচ্ছে তার হাজার হাজার উদাহরণ আছে। রাহুল গান্ধী কোনো গালি গালাজ দেয়নি, প্রশ্ন করেছে। আদানি আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধীর এই যে জেহাদ, এটা আজকের নয়। হাম দো আর হামারে দো রাহুল গান্ধীর স্লোগান ছিল। অর্থাৎ মোদি অমিত শাহ অনিল আম্বানি আদানি আম্বানি, হাম দো হামারে দো, কংগ্রেসের খোলা স্লোগান এটা। বলি এবার, এগুলো কত আইনের কথা বলছে যে আপনি কেন পার্লামেন্টের মধ্যে আম্বানিদের নাম নেবেন, এটা তো বক্তব্য। আপনি কেন পার্লামেন্টের মধ্যে আদানিদের নাম নেবেন, কারণ তার এখানটায় নাই, এই বক্তব্য। তার নাই তো কি হয়েছে, নাম কি নেওয়া যায় না? তাদের যাদের বিরুদ্ধে তারা কোনো আপত্তি করছে না, পার্লামেন্টের মধ্যে আমাদের অধিকার আছে। ভারত সরকারের তরফ থেকে বিজেপি পার্টির মন্ত্রীরা হঠাৎ এত আদানি আম্বানিদের দালালি করতে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে কেন, প্রিভিলেজ মোশন আনছে কেন? রাহুল গান্ধী অন্যায়টা কি বলেছে? দেশকে বিক্রি করা হচ্ছে, বলবে অধিকার আছে আমাদের বলার। ভারতবর্ষের মানুষের স্বার্থ থাকার অধিকার আমাদের আছে, তার জন্য আমরা বিরোধী দলে বসে আছি, তার জন্য রাহুল গান্ধী বিরোধী দলের নেতা। রাহুল গান্ধীকে বলতে দেব না, রাহুল গান্ধীর হয়ে বলতে গেলে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেব। আর রাহুল গান্ধী ওই মানুষের কথা বলতে গেলে, সরকারের যখন সমালোচনা করতে গিয়ে সরকারের সমালোচনাকে সহ্য করতে না পেরে সে যখন বদলার রাজনীতি করছে পার্লামেন্টের মধ্যে, তখন তার বিরুদ্ধে একটা স্বাধিকার ভঙ্গের প্রিভিলেজ মোশন এনে তার গলাকে বন্ধ করা, তার আওয়াজকে বন্ধ করা, তার অধিকারকে স্তব্ধ করে দেওয়ার কোনো প্রচেষ্টা আমরা মানব না। কি হবে প্রিভিলেজ মোশনে, যা খুশি করে নে। আমার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এসছে, কি করবে প্রিভিলেজ মোশন এনে? মানুষের দ্বারা নির্বাচিত যে জনপ্রতিনিধি, সে ভারতবর্ষের এলওপি, বিরোধী দলের নেতা। বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার ব্রিটেনের পার্লামেন্টের পদ্ধতি অনুযায়ী। রাহুল গান্ধীর জবাব দিতে পারছে না। রাহুল গান্ধী যে প্রশ্ন করছে আজকে, রাহুল গান্ধী প্রশ্নের জবাব দিতে পারছে না বিজেপি পার্টি। রাহুল আতঙ্কে ভুগছে। রাহুল ফোবিয়া হ্যাজ বিন গ্রিপিং দ্য এন্টায়ার বিজেপি পার্টি। রাহুল ফোবিয়াতে ভুগছে, রাহুল আতঙ্কে ভুগছে বিজেপি পার্টি। তাই তার আওয়াজকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথাও জন্মের আগে বার্থ সার্টিফিকেট, কোথাও জন্ম দিন সাল কাটা, কোনো একটি ছেলে মেয়ে সবার জন্মের তারিখ 1 জানুয়ারি, তাহলে এইসব বেঙ্গল টুকলুম করে বিএলওরা কি ঘুমাচ্ছিলেন? সাথে সাথে নেক্সট মান্থে থাকবে বলে। দেখুন, আমি প্রথম থেকেই বলেছি আপনাদেরকে, মনে করে দেখুন আমার পুরনো যা বক্তব্যগুলো আছে, দেখুন আপনারা, প্রথম থেকেই বলেছি যে এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ ভোটারকে ভোটার, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ ভোটারকে অবৈধ ভোটার,
এই একটা খেলা চলছে। মাঝখান থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাধারণ মানুষের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার সংকটটাকে জিইয়ে রাখতে চাই, এবং পশ্চিমবঙ্গ সরকার নিজের সংকট তৈরির একটা সব থেকে বড় কারণ। কারণ যে সমস্ত বানানে ভুল ভাল যা কিছু বেরোচ্ছে, যার জন্য মানুষের এত হয়রানি হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে। কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে, আপনার রেকটিফিকেশন যারা করছে, যারা শুনানি করছে, যারা লিখছে, এনুমারেশন করছে, তাদের দায়িত্ব ছিল এগুলো। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 90,000 অফিসার দেওয়া হয়েছে, মানে অফিস মানে বিএলও দেওয়া হয়েছে। তার নাম একার আকার ওকার ঔকার কারা ঠিক করবে? দিল্লি থেকে নির্বাচন কমিশন আসবে এখানটাই, এখানকার অফিসাররা ঠিক করে বলুন এবার আপনাকে। তার জন্য আছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে, যে সুপ্রিম কোর্ট বলছে আপনি অফিসার দেন, পশ্চিমবঙ্গ সরকার অফিসার দিচ্ছে না কেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট। ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে, এখানে কোনো ভুল নাই। তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না, বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য। তিনি নিজে সুপ্রিম কোর্টে গেলেন, কি করলেন গিয়ে? হাতি ঘোড়া কি করলেন বলুন? একটা নাটক হলো, একটা সার্কাস হলো। মুখ্যমন্ত্রীর একটা কালো পরিধান হলো, মেয়েদের কোটের মতন কালো পরিধানে নতুন ভাবে তাকে আমার দেখতে পাবো। এর আগে সাইকেলে দেখেছিলাম, এবার কোটে গায়ে দিয়ে দেখবো। এই একটা পরিবর্তন হলো। বাকি বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে নিলেন উনি? ওই যে গেলেন দিল্লি, এই করলেন তা করলেন, কি হলো? সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে। নির্বাচন কমিশন দেখবে 100 দফায় করুক না, এক দফা কেন, 100 দফাই করুক। তো নির্বাচন কমিশনের দায়িত্ব, তা নিয়ে আমরা মাথা ব্যথা করতে যাবো কেন? আমাদের তো একটাই বক্তব্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাতে এক দফাতে করুক, 100 দফাতে করুক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি? এর আগে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি আমি। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। এর আগে যখন ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে তখন মমতা ব্যানার্জি প্রথমেই ইন্ডিয়া জুড়ে বিরোধিতা করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের মধ্যে না বাইরে, পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন, যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। আমি মানুষের কথা বলতে চাই, বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কথা বলতে যায়নি, রাহুল গান্ধী তার নিজের টেন্ডারের জন্য বলতে যায়নি, নিজের ঠিকাদারির জন্য বলতে যায়নি। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তো আনবই। এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে, এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। পার্লামেন্টীয় ব্যবস্থায় এটা খুব একটা হাতিয়ার আমাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আনা যেতে পারে, স্পিকারের বিরুদ্ধেও আনা যেতে পারে, যদি সেখানটাই সুযোগ থাকে আনুক, কোনো অসুবিধা নেই। আমরা তাই এনেছি স্পিকারের বিরুদ্ধে। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। ইডি এর তৎপর দেখছেন, আইপ্যাক নিয়ে চুপ করে গেছে। দিদির খাতির করবে বিজেপিকে, এটা আজকে না বরাবরই হয়ে এসছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। দিদিকে বেঁচে থাকতে গেলে, খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার। কি করবো? ভোটে তোমার যারা ভোট করে তারা বুঝবে, আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন বুঝবে, আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারি। তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, এক দফা হলে এক দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। ইট ইজ ইনকাম্বেন্ট আপন দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবে। কারণ আমি দেখেছি, আপনি ভোট দিতে যাচ্ছেন, তার আগে ভোট পড়ে যাচ্ছে। আমি দেখেছি আপনার পরিবারের লোক ব্যাঙ্গালোরে থাকে, বোম্বে থাকে, তারা এসছে ভোট দিতে, তার আগে ভোট পড়ে গেছে। কারণ তৃণমূলের লোক নেতারা জানে এরা সব বাইরে আছে, ভোটটা দিয়ে দাও। তারা যখন গেছে
ছাড়ুন না, ভোটটা তো হয়ে গেছে, আপনাদের আর ঝামেলা করলাম। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা।